কথা ছিল এই মাসের শেষে ফিরবে নিনাদ। এরই মধ্যে শিউলি নিনাদের বাড়ির তালা খুলে সেখানে উঠেছেন। আর দেরি নয়, মেয়ে পছন্দ করাই আছে, এদিকে সব গুছিয়ে রাখবেন তিনি। ছেলে দেশে ফিরলে কোনোরকম বিলম্ব না করে তিন কবুল পরিয়ে দেয়া হবে। শিউলির সঙ্গে আছে আফরিন। নিনাদ ভাইয়ের বিয়ে অথচ সে থাকবে না এমন হতে পারে কখনো? ভাতিজিকে নিয়ে শহরে এসে একটু গুছিয়ে উঠতেই শিউলির মন উচাটন হয়ে ওঠে বিয়ের চিন্তায়। ঠিক করলেন যাবেন নিনাদের বন্ধুর বাড়ি। তিহা ও তার পরিবারের সঙ্গে নিনাদের নিখাত বোঝাপড়ার ব্যাপারটা শিউলি যারপরনাই অবগত। তাছাড়া ওরা সবে যুগের ছেলেমেয়ে। বিয়ের সাজপোশাকে কোন জিনিসটার চল এখন, ওরাই জানবে ভালো। নিনাদের বিয়ের ব্যাপারে তিহার পরামর্শ নেয়ার শুধু সৌজন্যতা নয়, জরুরিও বটে। এক বিকেলে তিহাকে খবর দিয়ে ভাতিজিকে সঙ্গে নিয়ে শিউলি বেরিয়ে পড়লেন ওদের বাড়ির উদ্দেশ্যে। তখন মধ্য দুপুর, জোহরের সালাত শেষে তিতিক্ষা কুরআন তিলাওয়াতে বসেছে। বৈশাখের উত্তপ্ত দিনগুলো কেটে যাচ্ছে সময়ের স্বাভাবিক নিয়মে। শিথিল সবকিছু, জীবনের খেয়াল আর তার গতি। দুপুরের গাঢ় সোনালি রঙের রোদ হেলে পড়ে বারান্দায়। বারান্দার দোরের গা ঘেঁষে বসে তিতিক্ষা আনমনে গায়ে মাখে রোদ। রোদে আগুনের হলকা, যেন শুধু সোনালি আলো নয়, উত্তপ্ত অনলের কণা ছড়াচ্ছে দুপুরের বাতাস। বিন্দু বিন্দু ঘাম জমে তিতিক্ষার কপালে। সে তবু নির্বিকার, একমনে আচ্ছন্ন সুরে পড়তে থাকে কুরআন। মাঝে মাঝে মুখ শুকিয়ে এলে দণ্ড থেমে তাকায় বাইরে। দায়সারা ভাবে দেখে বারান্দায় তিরিংবিরিং নেচে বেড়ানো, অনবরত কিচিরমিচির করতে থাকা একদল চড়ুইকে। তারপর মুখ ফেরায় আবারও। এই ভীষণ উপেক্ষা বোধ হয় চড়ুই দলের পছন্দ হয় না। ওরা হাঁকডাক বাড়িয়ে তোলে। তিতিক্ষা অবশ্য আর ফিরেও তাকায় না। দুপুর রঙের পাখিরা বিস্ময় নিয়ে দেখে কি নির্দয় নিষ্ঠুর মন মেয়েটির। একসময় পড়া থামিয়ে দেয়ালে কাঠের তাকে কুরআন তুলে রেখে আবারও পূর্বের জায়গায় মেদুর পায়ে ফিরে এসে চুপচাপ শুয়ে পড়ে নিচে। ঠান্ডা মেঝেতে শরীর এলিয়ে খুব ধীরে ধীরে শ্রান্তির নিঃশ্বাস ছাড়ে তিতিক্ষা। চোখ বুজে পড়ে রয় অনেকক্ষণ। একসময় তিহা এসে বনের অবিমিশ্র তন্দ্রায় ছেদ ঘটায়। পাশে বসে কোলের ওপর তিতিক্ষার মাথাটা তুলে নিয়ে আঙুল বুলোতেই ও চোখ মেলে। মাথার ওপর ঝুঁকে থাকা তিহার মলিন মুখে ম্লান হাসি। হাতে থাকা ক্রিমটা নিয়ে আস্তে আস্তে বোনের মুখের কাটা দাগগুলোর ওপর মেখে দেয়। যন্ত্রণায় তিতিক্ষা একবার মুখ কোঁচকায়। জ্বালা করছে? তিতিক্ষা নিরুত্তর। একটু পর আর জ্বালা করবে না। ছেড়ে দাও বুবু। তা বললে কি হয়? ওষুধ না মাখলে যে ইনফেকশনের ভয়। কিতকাল নীরব থেকে তিহা পুনরায় বলে, তিতি, একটা কথা বলবো? বলো। দুদণ্ড ইতস্তত করে তিহা। বাসায় দুজন মেহমান আসার কথা বিকেলে। আজ একটু বোনের বাধ্য হয়ে থাকতে হবে। কোনো এলোমেলো আচরণ করা যাবে না, কেমন? তিতিক্ষা এবার স্পষ্ট করে চোখ মেলে। সারা মুখে ছড়িয়ে যায় মৃদু সহজাত হাসির আভা। আমি তোমাদের খুব জ্বালাই, তাই না বুবু? কোন ভদ্র বাড়িতেই বোধহয় অতটা অনাচার কেউ সহ্য করত না। তিহা কিঞ্চিত হতবাক হয়। আজকাল তিতিক্ষার মন মস্তিষ্ক প্রায় সারাক্ষণই উত্তপ্ত থাকে। আচার আচরণের অসংলগ্ন তো রয়েছেই, তাই ওর সামনে কথা বলার ব্যাপারে অত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আজকাল তিহা খেয়াল রাখে না। কথা পছন্দসই না হলে তিতিক্ষা অভিমান করবে, এমন সম্ভাবনা নেই বলে। কিন্তু আজ উত্তর না পেয়ে তিতিক্ষা আবারও বলে, আচ্ছা বুবু, তোমার ক্লান্ত লাগে না? দিনরাত একটা পাগল মেয়ের সঙ্গে থাকো, নীরবে সমস্ত অত্যাচার সহ্য করো। আমি হলে কখনো পারতাম না জানো? তিহা এবারেও কথা বলল না। বোনের মুখপানে তাকিয়ে রইল একদৃষ্টে। অনেক দিন পর তিতিক্ষা নিজ থেকে কথা বলছে ওর সঙ্গে। এই তীক্ষ্ণ গহন চাহনি, ধীর শান্ত মুখ কতকাল দেখেনি তিহা। আজও কথা বলুক, তিহা শুধু শুনবে। বিকেলে কারা আসবে বুবু? তোর শিউলি ফুয়াম্মা আর আফরিন। আফরিনের কি বিয়ে হয়েছে? দেয়ালের পানে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করে তিতিক্ষা। হ্যাঁ। কিছুকাল স্তব্ধতা। ইনশা আল্লাহ আমি কিছু করব না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তিতিক্ষার কথায় কেন যেন হঠাৎ চোখে জল এলো তিহার। বাষ্পরুদ্ধ স্বরে বলল, সব সময় কেন এমন থাকতে পারিস না বলতো? চাই তো, কিন্তু পারি না যে। মাথার ভেতর কি যেন হয় হঠাৎ। বোধ হয় একটা পাজি পোকা কামড় বসায় কুট করে। আর তারপর শত চেষ্টায়ও আমি আর নিজেকে শান্ত রাখতে পারি না। আমার সমস্যাটা তোমরা কেউ কখনো বুঝবে না বুবু। যার জীবনে অমন বিষাক্ত কালো অধ্যায় নেই তারা কেউ কোনোদিন বুঝবে না। মাঝে মাঝে কি ইচ্ছে হয় জানো? শিরার রোগটা কেটে সব যন্ত্রণার অবসান ঘটাই। একা ঘরে আমি তন্দ্রার মতো সুখের মাঝে মরব।
আশেপাশে বাধা দেয়ার মতো কেউ থাকবে না। কিন্তু এরপরই মনে হয় ইচ্ছে হলেই মরে যাওয়াটা আসলে একটা বোকা সিদ্ধান্ত। যারা স্ব-ইচ্ছায় মরে তাদের না থাকে ইহকাল আর থাকে পরকাল বলে কিছু। আল্লাহকে পাওয়ার শেষ আশাটুকুও সেই মৃত্যুর সাথে সাথে ধূলিসাৎ হয়ে যায়। এর চেয়ে বাজে আর কিছুই হয় না। তাই আমি কখনো আত্মহত্যা করব না বুবু, বুঝলে? কি সব উল্টোপাল্টা কথা বলিস তুই? চুপ কর, তোর কোনো অপরাধ নেই, একথা আমরা সবাই জানি। তবে তুই কেন মরার কথা বলিস? বলতে বলতে জল গড়ায় তিহার গাল বেয়ে। অপরাধ হয়তো নেই কিন্তু অপবাদ ১৬ আনা আছে। তোমার হাজার প্রতিরোধের পরেও যা ঠিকই আমার কান পর্যন্ত পৌঁছে যায়। কষ্ট হয়। বছরের পর বছর ধরে অর্জিত সম্মান মানুষ হারিয়ে ফেলে কত অল্প সময়ে। একটা অভাবিত ঘটনা বদলে দিতে পারে কত কিছু। দুনিয়াটা যে কত ঠুকনো আজকাল বেশ ভালো বুঝতে পারি। মানুষ শুধু সেটুকুই বিশ্বাস করে যেটুকু তারা চোখে দেখে। এর বাইরে আর কিছুই যেন সত্যি হবার নয়। একসময় আমাকে তারা সমাজের আর ১০টা মেয়ের আদর্শ বলে স্বীকার করত অনায়াসে। যখন সব আধুনিকার মাঝে একা আমি ছিলাম অন্তঃপুরবাসিনী। এখন আমাকে মেয়ে জাতের কলঙ্ক বলেও স্বীকার করে অনায়াসে। যখন তাদের সামনে অভিসারিণী বলে প্রমাণিত হলাম আমি। কিন্তু তোর কোনো ভুল তো নেই। তবু কেন যে আল্লাহ এতবড় পরীক্ষায় ফেললেন? তিহার গলায় বাজে আফসোসের সুর। তিতিক্ষা নির্বিকার, সহিষ্ণু কণ্ঠে বলে, আল্লাহ কাউকে তার সাধ্যের অতীত কিছু চাপিয়ে দেন না বুবু। সব কষ্টেরই দাওয়াই আছে আল্লাহর কালামে। সেজন্যই বিশ্বাসীরা কুরআন থেকে প্রশান্তি পায়। আজ আমার ওপর যে পরীক্ষা এসেছে কুরআনে তারও নিয়ামক নেই ভেবেছ? পূর্ববর্তী যুগে আল্লাহর এক প্রিয় বান্দিকেও তো এভাবেই সমাজের রোষানলে পড়তে হয়েছিল, কোনো অপরাধ ছাড়াই। একান্তভাবে আল্লাহর ইবাদাতে নিমগ্ন মারিয়াম যখন কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া অলৌকিকভাবে গর্ভবতী হলেন তখন তাকে সমাজ থেকে দূরে যেতে হলো নিজেকে আড়াল করার জন্য। একা একজন মেয়ে, জীবনের সবচেয়ে স্পর্শকাতর সময়ে যার পাশে কেউ নেই। বিরান স্থানে একা খেজুর গাছের নিচে আশ্রয় নিয়ে তিনি তখন কষ্টে কি বলছিলেন জানো? হায়, আমি যদি এর আগেই মরে যেতাম আর মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। মারিয়াম আলাইহিসসালামের দুঃখের মাত্রাটা তুমি অনুভব করতে পারো বুবু? আল্লাহ চাইলেন তার মাধ্যমে এক অলৌকিক ঘটনার সৃষ্টি হবে। যুগে যুগে মানুষকে যা বিস্ময়াভিভূত করবে কিন্তু মারিয়াম যে সাধারণ এক মানুষ, তারও যে আছে মানবীয় দুঃখ কষ্ট। যা সইতে না পেরে তিনি উপরিউক্ত কথা বলেছিলেন। তাছাড়া যে যন্ত্রণা তিনি ভোগ করছিলেন তা লাঘব হবারও কোনো পথ ছিল না কারণ সন্তান জন্মাবা মাত্র সেই সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে। কলঙ্কিত করা হবে মারিয়ামের চরিত্রকে। অথচ এই পুরো ঘটনায় তার কোনো হাত নেই। মারিয়ামের এই মানবীয় দুর্বলতাকে কিন্তু মহান রব তিরস্কার করেননি। বরং ফেরেশতা জিবরিল আলাইহিসালাম আল্লাহ তায়ালার পক্ষ থেকে মারিয়ামকে জানিয়েছিলেন, তুমি দুঃখ করো না, এবার তুমি বলো বুবু, আমার দুঃখ মারিয়ামের দুঃখের তুলনায় কতটুকু? তবু কি আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আফসোস করব আল্লাহ আমার ওপর পরীক্ষা আরোপ করেছেন বলে? তিহা বোনের দিকে তাকিয়ে থাকে নিষ্পলক। এত সুন্দর করে কথা বলা কোথা থেকে শিখল মেয়েটা? ছোটবেলা থেকেই তো ছিল ভীষণ গম্ভীর। কারো সঙ্গে বেশি মিশত না, কথা বলত না, দিনরাত নিজের মনে একা একা খেলত। একটি প্রশ্নের উত্তর শুধু একটি শব্দেই দিত। তখনও মাঝে মাঝে ঠিক এভাবে গুছিয়ে খুব সুন্দর কিছু কথা সে বলত। তার সেসব অল্প কিন্তু আকর্ষণীয় কথা শোনার জন্য বাবা চাতক পাখির মতো অপেক্ষা করে থাকতেন। তিতিক্ষার সব কথাই বাবা গভীর আবেগ নিয়ে শুনতেন কারণ তিতিক্ষার মাঝে মায়ের ছায়া প্রবলতর ভাবে ছিল বলে। যখন ও কথা বলত, হাসত খিলখিল করে তখন যেন মায়েরই পূর্ণ প্রতিচ্ছবি দৃশ্যত হতো ওর মাঝে। কিন্তু মায়ের সব শৌখিন স্বভাবগুলো অমন নিখুঁতভাবে তিতিক্ষা নিজের মধ্যে ধারণ করল কেমন করে? মা যখন মারা গেলেন, তখনও ও কেবল কোলের শিশু। তবুও মায়ের সেই দিনের প্রতি ভালোবাসা, সেই একগুঁয়ে স্বভাব আর রেগে যাওয়া কপালের বক্র কুঞ্চন, সব পেয়েছে তিতিক্ষা, পরিপূর্ণভাবেই পেয়েছে। তিতিক্ষা যখন রাগে, যখন ওর চোখে জলের আভাস দেখা দেয়, তিহার মনে পড়ে বহু বছরের পুরনো এক দৃশ্য। ঝাপসা হয়ে আসা মায়ের স্মৃতি। চলায় বলায় তিতিক্ষা যেন আত্মেই তাদের মা আয়শা রেহনুমার প্রতিচ্ছবি। গভীর মমতায় বিগলিত হয়ে বোনের মাথায় হাত রাখে তিহা। চোখ বেয়ে ঝোড়ো করে অশ্রু গড়ায়। তিহা বলে, এই তো মায়ের আদর্শ মেয়ের মতো কথা। এমন করে কতকাল তুই কথা বলিস না আপু। তোর বোকাসোকা অজ্ঞ বোন কত কি ভুলভাল কথা বলে ফেলে, তুইই তো সবসময় তাকে ঠিকটা চিনিয়ে দিতি।
তাওয়াক্কুল হারিয়ে ফেললে নতুন করে মনের আশার আলো সঞ্চার করতি। কেন আগের মতো হয়ে যাস না? দরজার বাইরে দাঁড়িয়ে শিউলি ফের একবার নিজের হাতঘড়িতে সময় দেখলেন। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল। বিকেলটা প্রায় গড়িয়েই গেল। আর কখন যাওয়া হবে? আফরিনের সাজগোছ মনে হচ্ছে অন্তত কাল ধরে চলবে। এবার একটা কড়া গলায় ধমক দেয়া দরকার। ঢাকা শহরের কতটুকুই আর তিনি চেনেন। যেটুকু চেনেন, সন্ধ্যা নামার পর সেটুকুও গুলিয়ে ফেলার সম্ভাবনা প্রবল। অথচ সব জেনেও ওই বিলাসী মেয়ে এখন বিয়ের বাড়ির সাজ সাজতেন বসেছে। চরম বিরক্ত হয়ে শিউলি তীক্ষ্ণ টানে চেঁচালেন। ভেবেছিলেন পুনরায় বাসার ভেতরেই যাবেন, কান ধরে টেনে নিয়ে আসবেন বদ মেয়েকে। তার আগেই দেখা গেল মেয়ে রিনঝিন শব্দ তুলে দরজার বাইরে এসে দাঁড়িয়েছে। বেশ মনোযোগ দিয়ে দরজায় তালা দিচ্ছে। শিউলি আর চোখে তাকালেন। গাঢ় নীল জমিনের ওপর সাদা, গোলাপি নকশাদার শাড়ি, আঁচলের টার্সেলে ঝুনঝুনি জাতীয় কি যেন লাগানো। যখনই ও হেলছস দুলছে, মৃদু লহরে ঝনঝন শব্দ বাজছে। দুহাত ভর্তি রেশমি চুড়ি, পুরু লম্বা বেনি পিঠের ওপর শান্তভাবে হেলে আছে। মেয়েটাকে সুন্দর দেখাচ্ছে, তবে আজকের উপলক্ষের সঙ্গে এই সাজগোছ কিঞ্চিত বেমানান। গ্রামের মেয়ে, সাজপোশাক নিয়ে অত জ্ঞান থাকার কথা নয়। তবু মেয়েটাকে সাজলে ভালোই লাগে, কিন্তু কোথায় কোন জিনিসটা মানানসই সে জ্ঞান একেবারে নেই। আফরিন অবশ্য অনেকক্ষণ ধরে হাসছিল মিটিমিটি। একটা ছেলেমানুষি দুষ্টুমির ফন্দি এঁটেছে ও, তাই ভেবে এত হাসি। নিনাদকে নিষেধ করেছিল বিয়ের খবরটা ও বাড়িতে এখন জানাতে। আফরিনের ইচ্ছে নতুন বউদের সেজেগুজে তিতিক্ষাদের বাড়িতে উপস্থিত হয়ে সবাইকে বিয়ের খবরটা দিয়ে চমকে দেবে। শিউলি গম্ভীর হয়ে ভাতিজির পানে তাকালেন, হইছে অত নিটকাইস না। বিয়াইপ্তা মাইয়া, কোনো লাজ সরম নাই। নিজের বিয়ার খবর নিজে ঢাকঢোল পিটা কইবার খুশিতে নিটকাইতাসে কেমনে দেহ। পীড়িত কইরা তো মিনহাইজ্জার মাথাডা খাইসস। সাথে কি এখন নিজের লাজ সরমও গিলা খাইসস? চল। ফুয়াম্মার কাছে একটা রামধমক খেয়েও আফরিনের হাসি মুখ মলিন হল না। শিউলির পিছু পিছু রাস্তায় বেরিয়ে এমনকি মোহাম্মদপুর থেকে ঝিগাতলা আসবার সারা পথে সে তার নির্লজ্জ হাসি বহাল রাখল। ঘরের বাইরে শিউলিকে দেখে বহুদিন পর হাসিতে ঝলমলিয়ে ওঠে তিহার মুখ। এই তো এসে গেছে। আসসালামু আলাইকুম ফুয়াম্মা। ওয়া আলাইকুমুস সালাম। কেমন আছোস তোরা? তোর বুড়াটা কই? আলহামদুলিল্লাহ ভালো। বুড়া কই আবার? কাছে পিঠেই আছে। অনেকদিন পর এলেন তো, একটু লজ্জা পাচ্ছে বোধ হয়, তাই ভদ্রতা দেখিয়ে আড়ালে আছে আর কি। 2 মিনিট পার হতে দিন, কোথায় উড়ে যাবে ওর লজ্জা ফজ্জা। দেখবেন কেমন মাথায় উঠে নাচে। বলতে বলতে শিউলির পেছনে আফরিনকে দেখে উচ্ছ্বাসে চেঁচিয়ে ওঠে তিহা, আরে আফরিন! ফুয়াম্মার আড়ালে কেন? এসো এসো, সামনে এসো দেখি। বাহ, কি মিষ্টি দেখাচ্ছে, ঠিক নতুন বউদের মতো। তা নতুন বউ ঘোরটা বুঝি এখনো কাটেনি তোমার? আফরিন চমকে তাকালো। দপ করে নিভে গেল মুখের হাসি। তার এত বারণের পরও নিনাদ ভাই তাহলে এদেরকে সত্যিটা বলে ফেলেছে। বাচ্চাদের মতো ভ্রুকুটি করে গোমরা মুখে বলল, ধাত, আমি ভাবছিলাম সারপ্রাইজ দিমু। নিনাদ ভাই সমসময় এমন করে আমার সাথে। দেখছো চাচি, নিনাদ ভাই ঠিকই কয়া দিছে। দেশে আসুক শুধু, নিনাদ ভাইয়ের একদিন কি আমার একদিন। আফরিনের ছেলেমানুষি দেখে তিহা হেসে ফেলে, রাগ করো না আফরিন। নিনাদটা কেমন মাথামোটা জানোই তো। ওর কি কিছু খেয়াল থাকে? নিনাদকে মাথামোটা বলায় আফরিন অত্যন্ত আনন্দিত হল। ওপর নিচ মাথা নেড়ে বলল, ঠিক কইছেন। নিনাদ ভাইয়ের মাথা পুরাটাই গোবর পোড়া। আইচ্ছা থাউক, মাফি কইরা দিলাম। আফরিনের ভীষণ কথাটা শুনে শিউলি কটমট করে তাকালেন, বেত্তমিজ মাইয়া চুপ কর। সামনে তো আমার নিনাইদ্দারে বাঘের মতো ডরাস, আর পিছনে বয়া এমনে বেত্তমিজি করস? আয়ুক এইবারে নিনাইদ্দা, তোর হহুত বার বাড়ছে। বিয়া হইছে দেইখা কি হইছে? মাফ পাইবি ভাবসস? ফুয়াম্মার শাসানিতে বোধহয় একটু ভয় পেল আফরিন। ছটফটানি বন্ধ করে স্থির রইল খানিকক্ষণ। তারপরই ছোটনের সঙ্গে মিশে পুনরায় ফিরে গেল আগের রূপে। ফুফু ভাতিজির মিষ্টি ঝগড়া উপভোগ করছিল তিহা। সহসাই হুশ হল, অতিথিদের নাশতার ব্যবস্থাও একা হাতে ওকেই করতে হবে। হাসি থামিয়ে বিব্রতভাবে তিহা বলল, ফুয়াম্মা বসুন, আমি একটু আসছি। আশেপাশে কৌতূহলী চোখ বুলিয়ে তখন কাউকে একটা খুঁজছিল আফরিন। না দেখে শাড়িতে আঙুল পেঁচাতে পেঁচাতে উঠে দাঁড়াল। পিছু ডাকল তিহাকে, আপু। ছোট আপু কই? ওনারে যে দেখলাম না একবারও। চলতে চলতে তিহার পা জোড়া থামে। পেছনে ফিরে একফালি কাষ্ঠ হাসি ছুড়ে দেয় চঞ্চলা মেয়েটির দিকে।
তিহা জানত আজ অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে ওকে। উত্তর তৈরিই ছিল, তুমি বসো আফরিন, খানিক পর তোমাকে নিয়ে যাব ওর কাছে। আসলে গত কয়েক মাস ধরে ও একটু অসুস্থ তো, এখন বোধহয় ঘুমোচ্ছে। আমি আসছি, দাঁড়াও। দ্বিতীয় কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে তিহা চলে গেল। সেবার খুব ভাব হয়েছিল আফরিন আর ছোটনের মাঝে। তার রেশ ধরে এবারেও ওদের আড্ডা জমল বেশ। আফরিন বলতে শুরু করল গ্রামের উদ্ভট যৎসব ভুতুরে গল্প। শ্রোতা হিসেবে ছোটন বরাবর ভালো। আজকাল আর মিমি তাকে গল্প শোনায় না। অনেকদিন পরে আফরিনের সংস্পর্শে এসে এই খামতিটুকু দূর হল ছোটনের। চায়ে চুমুক দিয়ে শিউলি তখন নিনাদের বিয়ে নিয়ে আলাপ জুড়েছেন তিহার সাথে। নিনাদের বিয়ের কথায় তিহারও প্রবল উৎসাহ। মারুফ মসজিদে গেছিলেন আসরের সলাত আদায়ের জন্য। নিজের ঘরে শুধু তিতিক্ষাই একা বসে। বাড়ির প্রতিটি কোণের সমস্ত কলরব এসে থমছে গেছে সেই ঘরের সম্মুখে। কিছুক্ষণের জন্য বাদবাকি সবাই ভুলে গেল বাড়িতে আরও একটি মানুষ রয়েছে, যে অহরাত্র নিজ গৃহে স্বেচ্ছায় বন্দিনী। তিহার হুঁশ ফিরল তখন, যখন ভেতরের ঘরে থাকা ফোনের রিংটোন তার কানে এসে লাগল। শিউলিকে বলে সেদিকে পা বাড়িয়েছিল তিহা। ফোন রিসিভ করে কথা বলতে বলতে পুনরায় ফিরে যাচ্ছিল বসার ঘরে। সহসা নজর পড়ল তিতিক্ষার ঘরের দরজায়। দরজার ফাঁকে ওর পোশাকের একাংশ দেখা যাচ্ছে। ফোন কানে চেপেই তিহা সেদিকে এগোয়। কাছে গিয়ে দেখে দরজায় হেলান দিয়ে তিতিক্ষা বসে রয়েছে মেঝেতে। তার দৃষ্টি সামনের দিকে স্থির, বহু দূরে বাইরের ওই উঠোনে, যেখানে আফরিন ছোটনের পাশে বসে জাদুময়ী ভঙ্গিমায় হাত নেড়ে নেড়ে কত কি বলে চলেছে। মুখের ভাঁজে ভাঁজে লেগে রয়েছে অনাবিল সুখের প্রচ্ছন্ন রেশ। তিহার কথা থেমে যায়। ফোনের ওপাশে রওশান তখনও কি সব যেন বলছে। তিহা শুনতে পায় না। ফোন কানে নিয়ে মন্ত্রমুগ্ধের মতো বোনের পাশে হাঁটু মুড়ে বসে পড়ে। তিতিক্ষার হাতে মৃদু চাপ দিয়ে জিজ্ঞেস করে, কি দেখছি সমন করে? তিতিক্ষা নিশ্চল স্থির চোখে সেদিকে তাকিয়ে থেকে সঙ্গীন স্বরে বলে, ওর দেহে এত প্রাণ, আমি একটু ধার নেব। নির্জন ঘরটার সামনে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আফরিন। এই অসময়ে ঘরের কপাট ভিড়ানো। অন্ধকার চুইয়ে আসছে ভিড়ানো কপাটের ফাঁক বলে। হঠাৎ দরজা ঠেলে ভেতরে যাওয়ার সাহস করে উঠতে পারে না সে। ইতস্তত করে একবার করা নাড়ে। কোনো সাড়া নেই। খানিকক্ষণ অপেক্ষমান থেকে একসময় নিরুপায় হয়ে বেশ একটু শব্দ করে নিজের উপস্থিতি জানান দিয়ে পা বাড়ায় ভেতরে। খানিকটা তন্দ্রার মতো পেয়েছিল তিতিক্ষাকে। সন্ধ্যায় সলাত ও মাসনুন আমল শেষের এই সময়টা রোজ বুবু ছেলেকে নিয়ে আসে। হালকা কিছু খাবার আর চায়ের সরঞ্জাম থাকে তার সঙ্গে। আজ কেউ এলো না। মাঝে মাঝেই বাইরে থেকে মিহি সুরে ভেসে আসছে কথার অনুরণন। আজ হয়তো বুবু আসবে না। ভীষণ ব্যস্ত নিশ্চয়ই। হওয়ারই কথা। এ বাড়িতে তার নিজের মতো অকর্মা তো আর কেউ নেই ভেবে মুসল্লা ভাঁজ করে উঠে বাতি নিভিয়ে দেয় তিতিক্ষা। আচ্ছন্নের মতন শুয়ে পড়ে বিছানায়। বালিশে মুখ ডুবিয়ে শুতেই গায়ের উত্তাপটা আবারও টের পায়। একটা জ্বর জ্বর গন্ধে যেন ওর আশেপাশের বাতাসটা ভারী হয়ে ওঠে ক্রমশ। ঈষৎ শীত শীত লাগে। পায়ের কাছে ভাঁজ করা পাতলা কাঁথাটা টেনে দেয় গায়ের ওপর। ঝুম অন্ধকার ঘরে জ্বরের রিমঝিম ঘোরে। মৃদু শীতল আমেজে কাঁথা মুড়ি দিয়ে শুতেই আরামে তার চোখ মুদে আসে। কিন্তু ঘুম যেন বহু দূরের বস্তু। তন্দ্রার মাঝে তিতিক্ষা টের পায় জ্বরের বেড়ে যাওয়া। সব মিলিয়ে অবশ্য খারাপ নয়। ঝিমঝিমে অবশ এক অনুভূতির মাঝে পড়ে থাকা। কতক্ষণ কেটেছিল কে জানে। হঠাৎ সে কপালের ওপর টের পায় একটা নরম ঠান্ডা হাতের স্পর্শ। চোখ মিলতেই মৃদু আলোর রেখা ছুটে এসে ওর চোখের কোলজুড়ে লুটিয়ে পড়ে। সম্মুখে একটা মুখ, অস্পষ্ট অবয়ব। একরকম অবুঝ দৃষ্টিতে চেয়ে থাকে তিতিক্ষা। যেন মনে করার চেষ্টা করে মানুষটিকে। ক্রমে সে বুঝতে পারে, মেয়েটা দূরের কেউ না। একসময় বেশ সখ্য গড়েছিল ওদের মধ্যে। যদিও তার স্থিতিকাল অল্প। তিতিক্ষার কপালে তখনও আফরিনের হাত। জরাচ্ছন্ন অসুখী মেয়েটার আকস্মিক চাহনিতে আফরিন স্তব্ধতার হতশ্বাসে স্বাভাবিক কাণ্ডগান অল্পকালের জন্য খুইয়ে ফেলেছে। তখন আস্তে আস্তে তিতিক্ষা তার হাতটা ধরল। মুহূর্তের জন্য একটু তরঙ্গ বয়ে গেল আফরিনের শরীরে। জ্বরে সমাচ্ছন্ন তিতিক্ষার হাত অস্বাভাবিক শীতল। কেমন আছো আফরিন? আফরিন প্রশ্নটা শুনল। শুনেও চেয়ে রইল তিতিক্ষার ঠান্ডা অভিব্যক্তিহীন মুখের পানে। না পরিতোষ, না অহং। কিছুরই ছাপ নেই। পরম শান্ত আর সম্ভ্রমের একটা প্রচ্ছন্ন প্রলেপ শুধু লেগে আছে ওই মুখে। ওটুকুই আফরিনের স্বস্তি। আর যা হোক, মেয়েটা অহংকারী ছিল না কোনোকালে। আফরিন আরও কিছুটা সাহস সঞ্চয় করে তিতিক্ষার শিয়েরে এসে বসে। মাথার কাছে নিবিড় হয়ে বসে সে মেয়েটার বিচিত্র অসুখ নিয়ে ভাবতে চেষ্টা করে।
ঠিক কি হয়েছে তিতিক্ষার? তিহার মুখেই শুনেছিল ওর অসুস্থতার কথা, কিন্তু অসুস্থতাটা আদতে কি সে তার জানা ছিল না। অথচ এখন তিতিক্ষাকে দেখার পর একটা বিশাল ঝড়ের আভাস পেল ও। একটা অবশ্যম্ভাবী তাণ্ডবের রেশেই যেন লণ্ডভণ্ড হয়েছে সব। অনিবার্য এক যাতনার অভিঘাতে বদলে গেছে তিতিক্ষার পৃথিবী। বর্ণিল রঙে ভরা জীবনে আজ শুধু সাদাকালো দিন। তিতিক্ষার এই ঘরে অন্যরকম সুখের সন্ধান পেয়েছিল প্রথমবার যখন এসেছিল আফরিন। হাজার রঙের সমাহার, অনুক্ষণ আনন্দঘন এক আবেশ। বইয়ের তাকে থরে থরে সাজানো বাহারি প্রচ্ছদে মোড়া বই, এক কোণে জ্বলছে নিভছে পিতাব ফেইরি লাইট, ঘরজুড়ে ছোট ছোট ইনডোর প্লান্টের ছড়াছড়ি। সুন্দর মন, সুন্দর মানুষ আর সুন্দর ঘর। সে বার সত্যিই মুগ্ধ হয়েছিল আফরিন। আর আজ মনে হচ্ছে যেন তিতিক্ষার অসুস্থ বিষাদিত মনের ছায়া পড়েছে এই ঘরেও। আগেকার রং, বাহারি আসবাব কিছুই আর নেই। শুধু হাল আমলের পুরনো উঁচু পালংটা জায়গাতেই আছে। আর একটা আলমিরা, তার গা ঘেঁষে প্লাস্টিকের বইয়ের তাক। আফরিনের মনে হলো এই ঘরে যেন সদাসর্বদা মৃত্যুগন্ধি বাতাস আসা যাওয়া করছে। এখানে দুর্বিনীত আতঙ্ক বিরাজ করে সব সময়ে। সত্যিই কি আফরিন যা ভাবছে তাই ঠিক? মানুষের সাথে সাথে এত বদলে যেতে পারে একটা ঘরও? নাকি অত রং, অত আলো একসঙ্গে দেখেছিল বলে আজকের এই আড়ম্বরহীনতা আফরিনের অত চোখে লাগছে? আফরিনের সম্বিত ফেরে একটা মৃদু টানে। চমকিত হয়ে দেখে তার রেশমি চুড়ি পরা রাঙা হাতে নিজের ফ্যাকাশে আঙুল ছুঁয়ে তিতিক্ষা চুড়িগুলো নাড়ছে। মিষ্টি রিমঝিম শব্দের ফোয়ারা তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে। মৃদু হাসে আফরিন। খেয়াল হয় কয়েক মুহূর্ত আগে তিতিক্ষা ওকে কুশল জিজ্ঞেস করেছে। অস্বস্তি নিয়ে বলে, আমি ভালো আছি। আর আপনি? আলহামদুলিল্লাহ ভালোই। সেইটা আপনেরে দেইখা মনে হইতাসে না একদম। গায়ে জ্বর, মুখেও যেন রক্ত নাই। বলতে বলতে তিতিক্ষার গালের রক্তিম আঁচড়গুলোর দিকে অবধারিতভাবে দৃষ্টি চলে যায় আফরিনের। স্বাভাবিক বোধ থেকেই সে বোঝে এই বিষয়ে প্রশ্ন করা ভদ্রতার খেলাফ। কিন্তু স্বরে মন খারাপিটা আর ঢাকতে পারে না। বিষণ্ণ গলায় বলে, আপনি তো অনেক অসুস্থ আপু। আমি বুঝতে পারি নাই। ভাবছিলাম হয়তো। আফরিন থামে। নত মুখ তুলে দেখে শান্ত চোখে ওর পানে তাকিয়ে আছে তিতিক্ষা। দৃষ্টিতে ভাস্বরতা নেই, যেন কিঞ্চিত অসংলগ্ন ওই চাহনি। বোধ হয় ওর কোনো কথাই মনোযোগ দিয়ে শোনেনি মেয়েটা। আফরিনের মনে পড়ে পুরনো দিনের কথা। আগের তিতিক্ষার এমন গা ছাড়া ভাব ছিল না কখনো। তোমায় খুব সুন্দর দেখাচ্ছে আফরিন। ঈষৎ লজ্জার আঁচড় লাগে আফরিনের মুখে। মৃদু কণ্ঠে বলে, আপনি তো সাজসরঞ্জাম ছাড়াই আমার চেয়ে সুন্দর। চুড়ি নাড়াচাড়া থামিয়ে একদৃষ্টে চেয়ে রইল তিতিক্ষা। প্রত্যুত্তর করল না। তারপর হঠাৎ কোনরূপ পূর্বাভাস না দিয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। আফরিন কিঞ্চিত বিস্মিত। সহসাই ওর মনে হল শারীরিক অসুস্থতার সঙ্গে সঙ্গে তিতিক্ষার যেন কিছু মানসিক অসুস্থতাও শুরু হয়েছে। কথাবার্তার তাল ঠিক রাখতে পারছে না। আর এখন এমন অদ্ভুতভাবে মুখ ফিরিয়ে নিল। ঘরজুড়ে নেমে আসে প্রগাঢ় স্থবিরতা। কিৎক্ষণ নিশ্চুপ হয়ে বসে থাকে আফরিন। এই ধরনের গাঢ় নৈশব্দের সাথে আফরিন ঠিক অভ্যস্ত নয়। অস্থির চাহনিতে বিধ্বস্ত ঘর আর ঘরের মালকিনকে পরখ করতে থাকল সে। যে আশা নিয়ে এখানে এসেছিল তার সবটাই পড হয়েছে। ঔৎসুকে ভরপুর মনটা সমস্ত উদ্বেলতা হারিয়েছে তিতিক্ষাকে দেখে। অথচ এর উল্টোটাই কি হবার কথা ছিল না? নিজের আশ্চর্য বিয়ের গল্পটা শোনাবার প্রচ্ছন্ন ইচ্ছে নিয়ে এই ঘরে পা রেখেছিল আফরিন। ধারণা ছিল তিতিক্ষা হয়তো খুব আগ্রহ নিয়েই গল্পটা শুনতে চাইবে। ভাবতে ভাবতে আফরিন আর চোখে তাকিয়ে দেখে তিতিক্ষাকে। তার কিশোরী মন ছটফট করে কথা বলার জন্য। পড়ালেখার পাঠ চুকে বুকে গেছে সেই কবে। তারপর থেকে আফরিন কোনো সমবয়সীকে বন্ধু হিসেবে পায়নি। প্রতিটি বয়সের আলাদা কিছু বিশেষণ থাকে, গল্প থাকে। আফরিনের এমন কেউ নেই যার সঙ্গে নিজের ছাপোষা জীবনের ছোট ছোট সুখ দুঃখ নিয়ে গল্প করে। তিতিক্ষা বলেছিল তারও কোনো বন্ধু নেই। সুতরাং তারা স্বাচ্ছন্দ্যে একে অন্যের বন্ধুত্বের স্থানটা নিতে পারে। তবে হয়তো আফরিনের ধারণা ভুল। তিতিক্ষার সম্বন্ধে মিথ্যে মোহ পুষে রেখেছিল সে বুকে। ভেবেছিল এতদিন পর দেখা হলে তিতিক্ষা সাদরে ওকে নিজ জগতে অভ্যর্থনা জানাবে। আর আফরিন বলবে ওর আকস্মিক হওয়া বিয়ের গল্পটা। মিনহাজের সাথে তার বিয়েটা যে বিস্ময়ের সৃষ্টি করেছে গোটা গ্রাম জুড়ে সে খবর জানিয়ে চমকিত করবে তিতিক্ষাকে। আফরিনের সৎমায়ের বদ্ধ ধারণা ছিল শেষ অবধি কোনো এক দিনমজুরের ঘাড়ে ঝুলতে হবে আফরিনকে। গ্রামবাসীর ধারণাও কিছু ভিন্ন ছিল না। কিন্তু সৎমায়ের এবং পুরো গ্রামবাসীর আশার মুখে ছাই দিয়ে আফরিন শেষে বিয়ে করল এক বিদেশ ফেরত শহুরে ছেলেকে।
মিনহাজের জন্ম গ্রামে হলেও ছেলেবেলা থেকে সে শহরেই মানুষ। সিঙ্গাপুরে গিয়েও ছিল সেখানে বেশ কিছুদিন। তারপর আবার দেশে ফিরে ব্যবসায় ঢুকেছে। গ্রামের অনেক ছেলের সাথেই মিথ্যে প্রেমের উপাখ্যান গড়েছিল আফরিন। সৎমায়ের অবর্ণিত অত্যাচার আর সবার কাছে পাওয়া মাত্রাতীত অবহেলার মাঝে এভাবেই নিজের সুখ খুঁজে নিয়েছিল সে। তার মায়াবী মুখশ্রী আর মোহনীয় চোখের কটাক্ষ দেখে বহু ছেলেই পাগলপাড়া হতো। আফরিনও ওদের দুর্বলতা টের পেয়ে সুযোগের সৎ ব্যবহার করত। তার যাবতীয় প্রসাধন, বিলাসিতার খরচ জোগাত প্রেমিকেরা। এমনি কিছু একটা অভিসন্ধি থেকে মিনহাজকে জালে ফাঁসিয়েছিল। কিন্তু একসময় দেখা গেল মিনহাজের চেয়েও মস্ত ফাঁদে সে নিজে আটক হয়েছে। মিনহাজ ভালো ছেলে, তবে সম্মোহিত হবার মতো সুন্দর নয়। মা মারা গেছেন কৈশোরে, বাবা আরেকটা বিয়ে করেছেন। তারপর থেকে সংসারটা দ্বিতীয় পক্ষের ইশারায় চলে। অবিলম্বে মিনজান টের পেয়েছিল গ্রামে থাকা তার আর চলে না। শহরে মামার বাড়িতে এসে উঠল। অল্প বয়সে মামার ব্যবসায় নামল। ইতোমধ্যে নিজের আলাদা একটা ব্যবসা দাঁড় করিয়েছে। উন্নতিও হচ্ছে বেশ। ঢাকায় নিজের থাকার মতো একখানা বাড়ি করেছে। সামনে হয়তো আরও কিছু হবে। ঠিক এই সময়ে পুরো গ্রামকে অবাক করে দিয়ে মিনহাজ বিয়ে করল আফরিনকে। বাজ পড়ল গ্রামের অনেক মেয়ের বাবার মাথায়। আফরিন ভেবেছিল বিয়ের সমস্ত ইতিহাসটা শোনাবে তিতিক্ষাকে। শুনতে শুনতে কখনো হয়তো বিস্ময়ের আঁচড় পড়বে তিতিক্ষার মুখে, হয়তো কখনো হেসে উঠবে খিলখিলিয়ে। কিন্তু কিছুই হল না। ভাবতে ভাবতে তিতিক্ষার ওপর কিঞ্চিত ঝুঁকে পড়ে আফরিন। ধীর নিঃশ্বাস পড়ছে। গভীর ঘুমে তলিয়ে গেছে মেয়েটা। শ্রান্তিচ্ছন্ন দুচোখ ডুবে আছে নিদ্রার কোলে। অচিরাত একটা দীর্ঘ নিঃশ্বাস নির্বাপিত হয় আফরিনের ভেতর থেকে। উপলব্ধি করে কোনো এক বিপর্যয় এসে আমূল বদলে দিয়েছে তিতিক্ষার জীবন যাপনের ধরন। ওর ঘুমনোর ভঙ্গিমাতে পর্যন্ত কত মায়া মেশানো। গালের নিচে হাত রেখে ঘুমোচ্ছে সে। মুখের উজ্জ্বল রংটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। ফ্যাকাশে সাদা মুখ, এখানে সেখানে আঁচড়ের দাগ। একগাছি চুল ছিল মেয়েটার, এখন যেন ওর চুল আগের চেয়ে অনেক পাতলা। যেটুকু আছে তাতেও অযত্নের ছাপ বড় স্পষ্ট। চোখের ওপর খয়েরি রেখা, পরনে হালকা ধূসর রঙা একটা সুতির কুর্তি। জামার রং মিশে গেছে তার রঙে। যেন এক আসমানি পরী ঘুমিয়ে আছে আকাশসম দুঃখের পাহাড় নিয়ে। ভীষণ যাতনায় ক্লান্ত যার মন, মুক্তির আকাঙ্ক্ষায় উদাস যার দৃষ্টি। আফরিনের চোখ ধাঁধিয়ে যায় সেই বন্দিনী অভিশপ্ত আসমানি পরীর দিকে চেয়ে। কথায় কথায় শিউলি তার একটা আশঙ্কার কথাও একফাঁকে বললেন। নিনাদটা কিছুদিন যাবৎ অদ্ভুত গা ছাড়া আচরণ করছে। নিজে থেকে তো কল দেয়ই না। শিউলি যেচে যোগাযোগ করতে চাইলেও বেশিরভাগ সময় কল রিসিভ করে না। একা বিদেশবিভুঁইয়ে বাস। কি হতে কি হয়, শিউলির বড় চিন্তা হয়। এদিকে ছেলের বিয়ের কথাটাও বেশ অনেকটা এগিয়ে রেখেছেন। শেষ সময়ে এসে যদি নিনাদ বিগড়ে যায় তবে মস্ত কেলেঙ্কারি হবে। তিহা নিঃশব্দে সমস্তটা শুনল। তার মুখে রেখাপাত ঘটালো কালো ছায়া। বলতে কি, বোনের জীবনের বিপর্যস্ত দিনগুলোর কথা নিনাদকে জানানোর অভিপ্রায় তিহারও ছিল না। ছিল না কারণ এর ফলে হয়তো চিরকালের মতো তিতিক্ষাকে ছোট করার একটা উপলক্ষ জুটে যাবে নিনাদের। কিন্তু কথার পিঠে কথা এসে যায়। যখন কথায় কথায় দুর্ঘটনার খানিক আভাস পেয়ে গেল নিনাদ, তখন গোপন রাখা এক প্রকার অসম্ভব হয়ে পড়ল ওর কাছ থেকে। তিহার মনে আছে, সেদিন নিঃশব্দে তার সমস্ত কথা শুনেছিল নিনাদ। মাঝখানে কোনো মন্তব্য করেনি, একবারের জন্য ওকে থামায়নি। কিন্তু শেষ পর্যন্ত ওর প্রতিক্রিয়া কেমন হয়েছিল সেটা তিহার কাছে অজানাই থেকে গেছে। সেই মুহূর্তে ওর বোন পাগলামো করছিল, কোনোরকম বিদায় সম্ভাষণ ছাড়াই কল কেটে ছুটে যেতে হয়েছিল তিহাকে। হয়তো কষ্টই পেয়েছিল নিনাদ, সেই সম্ভাবনাই প্রবল। যত যাই হোক, তিতিক্ষার প্রতি ওর একটা দুর্বলতা তো ছিলই। কিন্তু একেবারে ভেঙে পড়া কি সাজে? তারিখ মিলিয়ে দেখলে বুঝতে অসুবিধা হয় না সেদিনের পর থেকেই নিনাদ শিউলি ফুয়াম্মার সাথে দূরত্ব রেখে চলছে। কষ্ট, সত্যিই কি তাই? একপাক্ষিক ভালো লাগায় এতটাও কি হয়? ফুয়াম্মা কেমন মানুষ সে তো নিনাদের অজানা নয়। তিনি অস্থির হবেন, দুচিন্তায় পড়বেন জেনেও তবে কেন এই ছেলেমানুষই? আচ্ছা, তিহা যা ভাবছে ব্যাপারটা তার থেকেও গভীর নয় তো? দূরদেশে একা ভালো আছে তো নিনাদ? তিহার সম্বিত ফেরে আফরিনের ডাকে। মেয়েটা মলিন স্বরে কাছে এসে জানায়, ছোট আপুর খুব জ্বর। ব্যস্ত হয়ে তিহা ছুটে যায় অন্দরে। পেছনে পেছনে ছোটেন শিউলি আর আফরিন। বোনের অবস্থা দেখে অচিরেই তিহা অতিথিদের কথা বিস্মৃত হল। গা ঘেঁষে বসামাত্র মেয়েটার গায়ের উত্তাপ টের পাওয়া যাচ্ছে। জ্বরটা বোধ হয় মাথায় চড়ে গেছে।
দিশেহারা হয়ে কি করবে ভেবে না পেয়ে বোতলের পানিতে ওড়না ভিজিয়ে বোনের কপালে দিতে থাকল তিহা। শিউলি মৃদু পায়ে এসে তিতিক্ষার হাত আর পায়ের তাপমাত্রা দেখলেন। মেয়েটার হাত পা বরফের মতো শীতল। শুনলে তিহা আরও বিচলিত হবে ভেবে নিচু কণ্ঠে আফরিনকে বললেন রান্নাঘর থেকে সরিষার তেল নিয়ে আসতে। আফরিন ছুটে গেল। বিছানার দুদিকে দুজন দাঁড়িয়ে। তিহা ব্যস্ত হয়ে বোনের কপালে সেঁক দিচ্ছে। আর উল্টো পাশে দাঁড়িয়ে স্থির চোখে তাকে দেখছেন শিউলি। কেবল জ্বরই হয়েছে, হয়তো একটু বেশি, তবে এতেই তিহার মাত্রাতিরিক্ত ব্যস্ততা অবাক করার মতন। আচমকা শিউলির চোখ সরে যায় তিতিক্ষার নিস্পন্দ মুখের ওপর। রাত নেমেছে। শিউলি চোখেও আজকাল অত ভালো দেখেন না। নয়তো আরও আগেই ব্যাপারটা তার চোখে পড়ার কথা। কয়েক মাস আগে দেখা তিতিক্ষার সঙ্গে এই তিতিক্ষার তফাতটা আকাশ পাতাল। যদিও মেয়েটা এখন ঘুমিয়ে আছে, তবু ওর গাঢ় কালিমালিপ্ত চোখের কোল, মুখের ক্ষতিচিহ্নগুলো নিশ্চয়ই মিথ্যে বলছে না। তিহা বলেছিল তিতিক্ষার অসুখ, কিন্তু এ কী ধরনের অসুখ? স্বাস্থ্য কমে গেছে, কণ্ঠার হাড় বেরিয়ে পড়েছে আর গায়ের রং হয়েছে এমনই ফ্যাকাশে যে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে। শিউলির মন যখন এই রকমের অসংখ্য ভাবনার দোলাচালে দুলছিল তখন প্রথমবারের মতো চোখ মেলল তিতিক্ষা। আফরিনও তেলের কৌটো নিয়ে ফিরে এলো সেই মুহূর্তে। বোনের ভেজা চুল মুছে দিচ্ছে তিহা। জ্বরের বারবারন্ত দেখে শেষ পর্যন্ত শিউলি পরামর্শ দিয়েছিলেন মাথায় ঠান্ডা পানি ঢালার জন্য। বিছানার পাশে চেয়ারে বসে শিউলি শুধালেন, এখন কেমন লাগতাসে আম্মাজান? বোনের কাঁধের ফুরবল মাথা ঠেকিয়ে তিতিক্ষা একদৃষ্টে চেয়ে রইল আফরিনের বর্ণিল সাজসজ্জার পূর্ণ দেহাবরণের দিকে। শিউলির প্রশ্ন ওর কর্ণগোচর হয়েছে বলে মনে হল না। বিব্রত পরিস্থিতি এড়াতে তিহা হাসল। তিতি, ফুয়াম্মা কি জিজ্ঞেস করছেন বল? এখন একটু ভালো লাগছে তো? তিতিক্ষা এবারেও নিরুত্তর, ভাষাহীন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সম্মুখে। থাউক, মাত্র জ্বরটা নামতাসে। আম্মাজান এখন একটু বিশ্রাম নিক। কথা শেষ করে শিউলি গম্ভীর হয়ে কিছু একটা ভাবতে শুরু করলেন। এতক্ষণে একটা ব্যাপার স্পষ্ট, তিতিক্ষা মেয়েটা সত্যিই খুব অসুস্থ। তবে তার কতটা শরীরে আর কতটা মনের সেটুকুই ধোঁয়াশা রয়ে গেছে। ওকে দেখে শিউলি যতদূর বুঝেছেন, মেয়েটা মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। তিহা বলেছিল বিয়ে ভাঙার পর থেকে তিতিক্ষা একটু অন্যরকম হয়ে গেছে। সারাক্ষণ একা একা থাকে, কারো সঙ্গে কথাবার্তা তেমন বলে না। ইচ্ছে থাকলেও সবটা বিশ্বাস করতে পারলেন না শিউলি। শুধু বিয়ে ভেঙে যাওয়ায় কোনো মেয়ে এতটা প্রভাবিত হয়? প্রেমের বিয়ে হলেও না হয় একটা কথা ছিল, তবে এদের ব্যাপারখানা কি? খুব বড় কিছু কি ওরা লুকোচ্ছে শিউলির থেকে? তাই বা কেন হবে? তিহা তেমন মেয়ে তো নয়। তবে কি এমন ঘটতে পারে এই কয়েক মাসের ভেতর, যা শিউলিকে বলতেও তিহার মুখে বাজছে? নিনাদের কথা সেদিনের মতো চাপা পড়ে গেল। রাত বাড়ছে। শিউলি ব্যস্ত হলেন আফরিনকে নিয়ে ফিরে যাওয়ার জন্য। বাইরে তখন বৈশাখী ঝড়ের তাণ্ডব পুরো রাতের আকাশ জুড়ে। অবসন্ন মুখে শিউলি ফেরার জন্য প্রস্তুত হলেন। যাওয়ার আগে একবার শেষবারের মতো দেখতে এলেন তিতিক্ষাকে। একটা সময় এই রমণীর সৌন্দর্যের সামনে আফরিনকে বড় মলিন দেখাত। অথচ আজ অবাক হয়ে আবিষ্কার করলেন আফরিনের বর্তমান রূপগুণের কাছে তিতিক্ষা কতই নামলান। যেন সুন্দর একটি ফুলের জীবন দুমড়েমুচড়ে বিধ্বস্ত করে দিয়েছে কেউ। পরিতোষ বদনে এ বাড়িতে এলেও শিউলিকে ফিরতে হল ভারাক্রান্ত মন নিয়ে। আফরিনও যেন অনেকটা নিভে গেছে। ওর সমস্ত হাসি, রিমঝিম কথার ফুলঝুরি সব থমকে গেছে ওই একাকিনী ঘরবন্দি অসুখী মেয়েটিকে দেখে।